হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেনারস ব্লগ। হ্যাঁ জানি এটা দিতে বহুত লেট হয়ে গেছে, বাট ইটস ওকে, তোমরা ম্যানেজ করে নেবে। তো সবার প্রথমেই আমরা চলে এসেছি কোথায়, হাওড়া স্টেশনে, আমাদের অতি পরিচিত সবার কাছে। দেন ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার পরে অবভিয়াসলি ট্রেনের জন্য, তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনের জার্নিটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দের, কারণ ট্রেনে বসে প্রকৃতির সাথে যে ইন্টারাকশানটা সেটা আমি খুব এনজয় করি। আর এই যে হলো সেই দারুণ টাইম, আমি আমার মতো খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। দেখতে দেখতেই সকাল হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম অযোধ্যায়। হ্যাঁ, আমাদের কথা ছিল বেনারসে যাওয়ার, কিন্তু ওই যে সাডেন প্ল্যানে চেঞ্জ, তাই ফার্স্টে অযোধ্যায় যাওয়া হলো, দেন যাওয়া হবে বেনারসে। সেটা নিয়েই হয়তো আমার মাতাশ্রী কিছু বলছিল, আর আমি বলছিলাম হ্যাঁ খুব বেশি বকছে। অযোধ্যায় নেমে 1% টাইম ওয়েস্ট না করে আমরা ফার্স্ট রেডি হয়ে গেলাম, কারণ আমাদের হাতে রয়েছে জাস্ট 8 ঘন্টা, এর মধ্যেই সম্পূর্ণ অযোধ্যা কভার করতে হবে। তাই আমি আউটফিট চেক দিয়ে দিচ্ছিলাম এরকম বলদের মতো ওয়েতে। তারপরেই আছে এই ক্লিপটা আমার কাছে, যেখানে আমি রাম মন্দির থেকে জাস্ট বেরোলাম। আমি সত্যি বলতে এই ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু মন্দিরটা যে সুন্দর তা না, রামলালার মূর্তি সহ সেখানকার অ্যাম্বিয়েন্স সত্যিই আলাদা। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা কখনো না কখনো নিশ্চয়ই একবার গিয়ে ঘুরে এসো। 6.5 hours later. ইয়ো, তারপরেই আমরা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। হ্যাঁ, রাত কটা বাজে তখন? 12:30। ও হ্যাঁ, 1:08 ছিল ট্রেন আমাদের। এটা হলো ফার্স্ট ডে ইন বেনারস। আমি বাবা আগেই বসে পড়েছি মেকআপ করে রেডি হতে, কারণ সবার মতে আমার জন্যই নাকি দেরি হয়। ঠিক আছে, যাই হোক, আমি তো বেশ রেডি টেডি হয়ে যাবতীয় যত ভিডিও করা সব করে নিলাম। হ্যাঁ, তাও রাস্তা বেরিয়েও কিছু করেছিল, গার্লস থিং ইউ নো। সো আমরা এখন বেরাচ্ছি বেনারসের অলিগলি দিয়ে। ওই যে পেছনে মাই ফাদার, এই যে মাই গ্যাং, তারপর দেখা যাচ্ছে না হ্যাঁ, সব জায়গার বাঙালি খাবার ঠিক ভালো লাগে না, কিন্তু এখানকার বাঙালি খাবারটা খুব ভালো ছিল। তারপরেই আমরা যাচ্ছি বেনারসের মূল অ্যাট্রাকশন ঘাটে। বেনারস কোনো তীর্থস্থান বা ট্যুরিস্ট স্পট বললে সত্যিই ভুল হবে। এর মাহাত্ম্য তার থেকে অনেক গুণ বেশি। এ যেন এক জীবনের প্রতীক। একদিকে এখানকার গঙ্গা যেরকম পুনর্জীবনের বার্তা দেয়, আর অন্যদিকে মণিকর্ণিকা জীবনের শেষ দিনটার ছবি ফুটিয়ে তোলে। লোকে বলে কাশী তোমাকে না ডাকলে তুমি নিজে থেকে কখনো আসতে পারবে না। কথাটা হয়তো সত্যি। শত শত মানুষ তাদের দুঃখ কষ্ট বিলিয়ে দেওয়ার জন্য আসে বিশ্বনাথের কাছে। শুধু কি মানুষের দুঃখ কষ্ট, কত তান্ত্রিক, কত যোগী ঋষির সাধনা স্থল এই বেনারস। তাই এই পুরনো শহরটা যেন কত কিছুই ধরে রেখেছে, কত কিছু সাক্ষী হয়ে রয়েছে। তাই এটাকে শুধু তীর্থস্থান বলা সত্যিই ভুল। তারপরেই শুরু হয়ে গেল বেনারসের সেই বিখ্যাত গঙ্গা আরতি। তবে আরতি ক্লোজলি দেখার জন্য তোমাদের বেশ কিছুটা টাইম ওয়েট করে বসে থাকতে হবে, আর তোমরা যদি সেটা না চাও তোমরা গঙ্গার পাড়ে বসেও দেখতে পারো। তবে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হিসাবে একটু ওয়েট করাই যায়। সো এখন আমরা উঠে গেছি, এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নানে, তারপর যাবো কাশী বিশ্বনাথ। সেই জন্য সব আমরা রেডি হচ্ছি, হয়ে গেছি। এটা হলো আমাদের রেন্টেড হোটেল। একটা বাড়ির মধ্যেই বেসিক্যালি হোটেলটা, বেশ সুন্দর। তারপর আমি চলে গেলাম একটা অফবিট ঘাটে। অফবিট বলার কারণ এখানে একদমই লোকজন ছিল না, এখানে লোকজন সেরকম বেশি নেই। কি দারুণ নীল জলটা, আমার খুব ইচ্ছা করছে এই পাশটা দূরে যেতে, কিন্তু সেটা পসিবল না এখন। আর এই আন্টিটাকে দেখে আমার এত সিনেম্যাটিক লাগলো।
আমি ভাবলাম বেনারসের ডকুমেন্টারিটা এই আন্টিটাকে দিয়েই শুরু করা যাক। জোকস অ্যাপার্ট, আমি বসে একটু ভিউ এনজয় করছিলাম। এই ভিউটার জন্যই হয়তো ম্যাক্সিমাম লোক যায় বেনারসে। আর আমার পেছনে কিছু ছিল চুলবুল পান্ডেরা, ওদেরকেও নিয়ে নিলাম। দেন আবার কি, আবার ফটো, আবার ভিডিও, রুকনা নেই চাইয়ে কভি। যেখানেই যাও ফুচকা খাওয়া থামানো যাবে না। তবে এটা ফুচকা না, পানিপুরি বিভিন্ন জল দিয়ে। তবে বাঙালির ফুচকার সাথে কোনো কম্প্যারিজন নেই। তারপরেই আমরা চলে গেলাম একটা সুন্দর মন্দিরে। যে কোনো তীর্থস্থানই বলো না কেন, এক পায়ে গেলে 10টা মন্দির পাওয়া যায়। তবে মন্দিরগুলো ছিল খুবই সুন্দর। একটা জিনিস বলতেই হবে, মন্দিরগুলো প্রত্যেকটাই একদম ওয়েল মেনটেন। এরপর আমি আর ওই যে পেছনে আমার মামা ভাবছিলাম কোথায় যাওয়া যায়। মন্দিরটার পাশেই ছিল আর একটা সুন্দর মন্দির, যেটা আশ্রম আর লাইব্রেরি সহ, সেখানেই গেলাম। এভাবেই একটু চারিপাশ ঘুরে আবার গেলাম খেতে। দেন দেখতে গেলাম বেনারসি শাড়ি, যার প্রাইস আমাদের কলকাতার শাড়ির 4 গুণ। হ্যাঁ, অবভিয়াসলি অথেন্টিসিটি ম্যাটার, সেই জন্য ওই প্রাইসটা এতটাই হাই। আর বেনারসের গলি রাত্রেবেলায় যেন দিওয়ালি লাগে। চারিপাশ এত আলো ঝলমলে, তোমার বাইরে বেরোলে তুমি কোনটা দেখবে, কি কিনবে, সেই দিকেই পাগল হয়ে যাবে। 3:28 a.m. এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। তো দেখা যাক গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয় কি না হয়, সব শেয়ার করব। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। মণিকর্ণিকার এনার্জি এখানে প্রচণ্ড হাই। তবে এখানকার মানুষগুলো সত্যি হেল্পফুল। তারা বিনা স্বার্থে রাত জেগে মানুষের দাহ কার্যে অংশ নেয়। A few moments later. তো এখন আমরা রয়েছি ইউপিতে, আমার একটা দাদুদের বাড়িতে। আসলাম আমরা মাটন কিনতে। ইউপির সিনারিটা আমি দেখাই। গত 1 সপ্তাহ টানা নিরামিষ খাওয়ার পরে যখন মাংস খাওয়ার প্রবল ইচ্ছে জাগে, তখন হয়তো এরকমই করা হয়। সো ইউপিতে আমরা আমাদের দাদু ভাইদের বাড়িতে গেছিলাম। এরই চারপাশটা ঘুরে দিয়েছিলাম। এটা হয়তো একটা নামাজ পড়ার এরিয়া। দেন নেক্সট সকালে এই সিনারিটা দেখো। এই সিনারিটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল আমার দাদুদের মাছ ধরতে আসার জেদে। তারা ওদিকে মাছ ধরছিল আর আমি এই গম খেতে এনজয় করছিলাম। শুধু তাই না, হঠাৎ চোখে পড়লো এই সুন্দর বাড়িটা, যেখানে মেয়েরাই মেন সংসার চালান আর তাদের স্বামীরা থাকেন বাইরে। ও হ্যাঁ, এখানে কিন্তু আবার মোষের মূল্য বেশি গরুর থেকে। ওরা আমাকে ওদের ঘরে নিয়ে গেল। আমি ভিডিও করছি দেখে ওরা আমাকে বলল, আপ हमको वीडियो में लोगे? और मैंने बोला नेकी और पूछ पूछ। এই যেন এক সত্যি ইন্টারনেট ফ্রি শান্তির এক জায়গা, যেখানে সবাই মিলেমিশে থাকে একসাথে। ভোর হলেই বাচ্চারা রেডি হয়ে যায় স্কুলের জন্য, আর মা এখন ব্যস্ত টিফিন রেডি করায়। বাইরে থেকে বৃষ্টি ঝিরঝির পড়ছে ঘরের ভেতরও। আহা, দেখেই যেন এক আলাদা শান্তি। आप लोग सुबह कितने बजे उठते हो? लगभग 5:30 बजे। 5:30। और सोते हो कब? लगभग 8:30 बजे तक। তারপরে হলো আমাদের কিছু ফটো সেশন। অবভিয়াসলি আসলে ঘুরতে গেলে এই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলোই ম্যাটার করে। এই যে নতুন জায়গা, নতুন মানুষ, তাদের কালচারগুলো, নতুনদের মাঝে নিজেকে পুরো মিশিয়ে দেওয়া, এই নতুন নতুন এক্সপিরিয়েন্সের জন্যই মূলত আমি ঘুরতে যাই। দেখতে দেখতেই সুন্দর দিনগুলো কাটিয়ে চলে এলাম কলকাতায়, কিন্তু নিয়ে এলাম বহুত সুন্দর মুহূর্ত আর স্মৃতি। তবে এ শেষ নয়। আমি চাই তুমি বারবার ডাকো আমায় স্মৃতির নতুন সুন্দর পাতা তৈরিতে।